নমস্কার। আজকে যে ভিডিওটা নিয়ে এসেছি সেটা হচ্ছে ভারতের অর্থনীতির ইন্স্যুরেন্স সেক্টর নিয়ে বা বীমা পরিষেবা নিয়ে। এই বীমা পরিষেবায় কি কি জায়গায় সমস্যা হচ্ছে ভারতবর্ষে, কিভাবে এটা দেশের অর্থনীতিতে আরো বেশি যোগদান করতে পারে, কিভাবে এটা আপনার লাইফে যোগদান করতে পারে, মার্কেটে কিভাবে একটা কম্পিটিটিভনেস ক্রিয়েট করতে পারে, এবং কি কি বাধা রয়েছে এই ধরনের কাজগুলো করার ক্ষেত্রে, কি কি সমস্যা রয়েছে, সেগুলো সরকারি নিয়ম থেকে শুরু করে অন্যান্য সমস্ত কিছু আমরা এই ভিডিওতে আলোচনা করব। এবং ইন্স্যুরেন্স সেক্টরে কিছু কিছু কি বলে এমন অর্গানাইজেশন আছে যারা একটু ম্যাল প্র্যাকটিসেস করে, সেগুলো আমরা আলোচনা করব এবং তার বিরুদ্ধে আপনি কিভাবে নিজেকে সুরক্ষিত করতে পারেন আলোচনা করব। ভিডিওটা আমরা শুরু করছি, শেষ পর্যন্ত দেখুন, আশা করি আপনাদের কিছু কাজে দেবে। তো আমরা একটা কাগজে লিখে রেখেছি এবং সেটা দেখেই আমি আপনাকে বলবো। সব পয়েন্ট তো মনে রাখা স্বাভাবিক সম্ভব না, আপনারা জানেন। এবার প্রথম কথা হচ্ছে ইন্স্যুরেন্স কেন। প্রথম কথা হচ্ছে ইন্স্যুরেন্স এই কারণে যে যাতে আপনার বর্তমান বা অবর্তমানে কোনো রকম অসুবিধা হলে লাইফ ইন্স্যুরেন্সের ক্ষেত্রে, বা ধরুন আপনার কি বলে জেনারেল ইন্স্যুরেন্স, অর্থাৎ কিনা আপনার গাড়ির অ্যাক্সিডেন্ট হলো বা কিছু হলো, সেই সমস্ত খরচ টরচ দেবে, এটা হচ্ছে ইন্স্যুরেন্সের ব্যাপার। কিন্তু এক্স্যাক্টলি এর ইন্স্যুরেন্সের টাকাটা নিয়ে কোম্পানি করেটা কি? কোম্পানি ইন্স্যুরেন্সের টাকাটা নিয়ে যেটা করে সেটা হচ্ছে খাটায়। কোথায় খাটায়? শেয়ার মার্কেটে খাটাতে পারে, কখনো ধরুন হয়তো মানে কোনো কোম্পানির ফরমেশনে খাটাবে, যে করে হোক খাটিয়ে টাকাটাকে বাড়ায়। এবং তারপরে আপনি যখন নির্দিষ্ট প্রিমিয়াম দেন, বা হয়তো 5 বছর বা 10 বছর, নর্মালি 20 বছর হয় ইন্স্যুরেন্সের প্রকল্প, বা যত বছরই হয়, 1 বছর তো হয় না, মানে কম বেশি যাই হয়, সেই অনুযায়ী কাস্টমারকে তার প্রিমিয়ামের হিসাবে টাকা ফেরত দিয়ে দেওয়া হয়, আর যদিও এই সমস্ত। কিন্তু এই যে ইন্স্যুরেন্সের টাকাটা শেয়ার মার্কেটে যায়, শেয়ার মার্কেটে যাওয়ার ফলে বা কোনো কোম্পানিকে যখন তারা ধার হিসেবে দেয়, তখন সেই কোম্পানি কি করে? ধার হিসেবে নেয় টাকাটা, মেশিনারি ফ্যাক্টরিজ বানায়, সেখানে নতুন লোকজন কাজ পায়। তার মানে কি, ইন্স্যুরেন্সের টাকাটা যেটা আমি বা আপনি প্রিমিয়াম হিসেবে দিচ্ছি, সেই সমগ্র টাকাটা কিন্তু পুরো অর্থনীতিতে একটা এফেক্ট তৈরি করছে। অর্থাৎ সেই ইন্স্যুরেন্সের টাকা দিয়ে জব ক্রিয়েট হচ্ছে, সেই ইন্স্যুরেন্সের টাকা দিয়ে আরো যে সমস্ত প্রকল্প আছে সরকার ট্যাক্স পাবে, এবং ইন্স্যুরেন্সের প্রিমিয়ামের কিছুটা পার্সেন্টেজ সরকারও পায়। তার কারণ ভারতে যে সমস্ত ইন্স্যুরেন্স ব্যবসাগুলো চলে, যে সমস্ত কোম্পানি চালাচ্ছে, তাদের সিংহভাগ মানে 70% তো মিনিমাম, আমি বলছি আপনাকে আইআরডি এর সূত্র থেকে বলছি, আইআরডিএ, ইন্স্যুরেন্স রেগুলেটরি অ্যান্ড ডেভেলপমেন্ট অথরিটি অফ ইন্ডিয়া। তো এদের তথ্য অনুসারে 70% বা তার বেশি ইন্স্যুরেন্স সরকারি ক্ষেত্রে আছে। যেমন আমি আপনাকে বলি, জাস্ট আমি এটা দেখে রেখেছি। ইন্স্যুরেন্সের ক্ষেত্রে যদি আমরা লাইফ ইন্স্যুরেন্সের কথা বলি, তাহলে এলআইসি 68% ইন্স্যুরেন্স মার্কেট ধরে রেখেছে। এলআইসি মানে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া। এলআইসি যা লাভ করবে গভর্নমেন্টের সরাসরি পকেটে যাবে, এবং সেখান থেকে গভর্নমেন্ট আমাকে আর সবাইকে টিকা দেবে, এই হচ্ছে কনসেপ্ট। এছাড়া লাইফ ইন্স্যুরেন্সের এলআইসি 68%-এর পর যেটা হচ্ছে এইচডিএফসি লাইফ 6.72, এসবিআই লাইফ 6.41, মানে এলআইসির ধারে কাছে কেউ নেই ইন্স্যুরেন্স ব্যবসাতে। তারপরে হচ্ছে যদি আমরা জেনারেল ইন্স্যুরেন্স ধরি, ধরুন গাড়ি ইন্স্যুরেন্স হলো, বাইক, ঘর, যেরকম ইন্স্যুরেন্স সব মানুষ করে, হ্যাঁ, বা মোবাইল ইন্স্যুরেন্স, ট্রানজিট ইন্স্যুরেন্স যা করে, সেটার পিএসইউ মানে যেমন ধরুন নিউ ইন্ডিয়া অ্যাসুরেন্স থেকে শুরু করে এই ধরনের যে পিএসইউ গুলো রয়েছে, পাবলিক সেক্টর আন্ডারটেকিং যেগুলো রয়েছে, সেগুলো হচ্ছে টোটাল 73.44%, আইআরডিএ ডেটা বলছি। আর অন্যান্য হচ্ছে আইসিআইসিআই লম্বার্ড, তারপরে 707, আর এরা 73। তাহলে সেই হিসাবে দেখা যাচ্ছে যে এই সেক্টরটা পুরোপুরি সরকার মনোপলি না করে রাখলেও সরকারের সামনে কেউ দাঁড়াতে পারছে না। তাহলে এই রকম অবস্থায় আমাদের ইন্স্যুরেন্স সেক্টরের রিফর্ম কি দরকার আছে, বা কি কি অসুবিধা হচ্ছে, সেগুলো আমরা দেখি। প্রথমত কথা হচ্ছে 2020 সালে বা 2000 সালে জিআইসি, জেনারেল ইন্স্যুরেন্স কোম্পানি, এটা যে 4টে সাবসিডারি ছিল সেগুলোকে স্বাধীন করে দেওয়া হলো। ইন্স্যুরেন্স সেক্টরটাকে ওপেন করা হলো যাতে বিদেশি বিনিয়োগ বা এই ধরনের জিনিসগুলো হতে পারে। এবং তারপর থেকে ইন্স্যুরেন্সের ব্যবসাটা বাজারে ডিসেন্ট্রালাইজ হলো, বিদেশি কোম্পানির আসলো, যেমন টাটা এআইজি। টাটা তো আপনি জানেন ভারতের, এআইজি মানে আমেরিকান ইন্স্যুরেন্স গ্রুপ। এরম ভাবে দেওয়ার, ধরুন ভারতীয় একসা বিদেশের, ঠিক আছে, এরম ভাবে যে কোম্পানিগুলো আছে সব বিদেশি কোলাবোরেশনে ইন্স্যুরেন্স শুরু করলো। চলছে 22 বছর হয়ে গেল, কারণ কি 2022 সাল, আজকে 22 বছর হয়ে গেছে। ইন্স্যুরেন্স দিয়ে এখন অব্দি ভারতের কোনো কোম্পানি কিন্তু যেটাকে বলে ব্যাংক্রাফ্ট হয়ে যায়নি, বা সে মানে লোকে ইন্স্যুরেন্সে ক্লেম করেছে সে দিতে অসমর্থ হয়েছে, তা কিন্তু না, ইন্স্যুরেন্স কোম্পানি বন্ধ হয়নি। কিন্তু প্রচন্ড টাইট রেগুলেশনের মাধ্যমে ইন্স্যুরেন্সটা এখন চলছে। তার মধ্যে যেটা রয়েছে, যেমন ধরুন আমরা বলি ভারতে ইন্স্যুরেন্সের পেনিট্রেশন খুব কম। পেনিট্রেশন কম মানে কি, লোক ইন্স্যুরেন্স কম করছে। মানে ইন্স্যুরেন্স কোম্পানির হাতে টাকা কম, তাহলে তারা ধার কম দিতে পারবে, তাহলে সেটা ফ্যাক্টরিতে কাজকর্ম এই সমস্ত কম হবে, অর্থনৈতিক গতি থেমে যাবে। তাহলে সেক্ষেত্রে কি করতে হবে? সেক্ষেত্রে ভারতের ইন্স্যুরেন্স যাতে
চলতে থাকে তার জন্য ব্যবস্থা নিতে হবে। তো কি কি করতে হবে, যেমন এখানকার একটা মানে তথ্যতে আমি দেখেছি ইন্টারনেট থেকে কালেক্ট করা, যে প্রিমিয়াম টু জিডিপি, ভারতবর্ষে যে যতজন জনগণ মিলে প্রিমিয়াম দেয় তার জিডিপি হচ্ছে, মানে জিডিপির কত পার্সেন্ট প্রিমিয়াম হিসাবে ইন্স্যুরেন্সের কালেক্ট হয়, 0.94, মানে 1%-এর কম। এই বিগত 20 আর 21 সালে এটা একটু বেড়েছে, কেন? তখন জিডিপি কমেছে, ইন্স্যুরেন্স লোকে যা দিত তাই আছে, জিডিপিটা কমেছে, এখন এটা 1%-এর বেশি হয়ে গেছে। যে কোনো ডেভেলপড কান্ট্রিতে এই ধরুন 3.88 বা নিয়ার টু 4% এরকম তারা জিডিপির প্রিমিয়াম ইন্স্যুরেন্স হিসাবে কালেক্ট হয়। তারপরে হচ্ছে ভারতে অন অ্যান অ্যাভারেজ মানে ইন্স্যুরেন্স ডেন্সিটি হচ্ছে, পপুলেশন হচ্ছে প্রায় $77 2019 সালে, মানে আমি আপনি বছরে $77 মতন ইন্স্যুরেন্সের পলিসি করেছি, তাতে পাচ্ছে। কিন্তু $77 মানে আপনি ধরে নিন কি ওই 5,000 টাকা মতন বছরে আমরা ইন্স্যুরেন্সের পলিসি করে, মানে সর্বভারতীয় জনগণ মিলে। সেই জায়গায় ভারতের থেকে অনেক ছোট ছোট দেশ, তাদের অ্যাপ্রক্সিমেটলি হচ্ছে $375-400, তার মানে ওদের দেশে ডেভেলপমেন্ট আরো বাড়ে। ইন্স্যুরেন্স এক্স্যাক্টলি এই কারণের জন্য। এবার এখানে তাহলে ভারতের যখন পেনিট্রেশন কম, জনগণ ইন্স্যুরেন্স করাচ্ছেও কম এবং জনগণ ইন্স্যুরেন্সে আগ্রহী নয় এবং প্রিমিয়ামও কম কালেক্ট হচ্ছে, তাহলে এটাকে কি করা যায়, এটাকে কিভাবে বাড়ানো যায়? প্রথম কথা হচ্ছে রিফর্মের প্রথম কথা হচ্ছে যে প্রথমে যেটা গভর্নমেন্ট আর IRDA কে কিছু নিয়ম শিথিল করতে হবে, বা আমি একটা সত্যি কথা যেটা আমি মনে করি IRDA খুব টাইট নর্মস দিয়ে রেখেছে, যেটা কিন্তু জনগণের অর্থের জনগণের পক্ষে ভালো। কিরকম? যেমন ধরুন যে কোনো কোম্পানি ইন্স্যুরেন্সে ঢুকতে পারছে না, লাইসেন্স দেওয়া হয় না সবাইকে সব রকম, 2017-তে লাস্ট লাইসেন্স দেওয়া হয়েছিল। তাহলে এইরকম যখন সিচুয়েশন হবে, তাহলে সেক্ষেত্রে আপনার বা আমি যে টাকাটা ধরুন আমরা LIC হোক বা অন্য কোনো জায়গায় ইন্স্যুরেন্স প্রিমিয়াম হিসেবে দিচ্ছি, 20 বছর পর পাবো, কোম্পানিকে যদি খুব স্ট্রিক্ট রুলস অ্যান্ড রেগুলেশনস ফলো করতে হয়। কোম্পানি যখন একটা কোনো নতুন পলিসি বা প্রোগ্রাম নিয়ে আসবে, তাকে তার আগে সেই নতুন প্যাকেজটা বা নতুন প্রোগ্রাম পলিসিটা আনবার আগে IRDA এর কাছে অ্যাপ্রুভালের জন্য পাঠাতে হয়। IRDA নির্দিষ্ট কোনো সময় নেই কতদিনে অ্যাপ্রুভাল করবে, অ্যাপ্রুভাল করতে হয়তো দেখা যেতে পারে 2 মাস লাগিয়ে দিল, 4 মাস 6 মাস লাগিয়ে দিল। এবার এই যে টাইমটা পিরিয়ডটা লেগে গেল বলা যাচ্ছে না, তারপরে যখন এই পলিসি প্রোগ্রামটা ওকে হয়ে আসবে তারপর হবে। কিন্তু যদি এটাকে মানে এতটা কেন করা হচ্ছে, যাতে জনগণের স্বার্থ সুরক্ষিত হয়, কিন্তু এটাকে যদি ডিসেন্ট্রালাইজ করা হয়, মানে কি কোম্পানি নিজের পলিসি বা প্রোগ্রাম নিজেই লঞ্চ করবে, সেই পলিসি বা প্রোগ্রামটা জনগণের কাছে যাবে, এবং বিভিন্ন অন্যান্য দেশে কি হয়, যদি সেই পলিসি প্রোগ্রামটা ফেল হয়, যদি কোম্পানি ঠিকঠাক টাকা না দিচ্ছে, তখন তার উপরে আবার প্রচুর ফাইন চাপানো হয়। কিন্তু এইটা ভারতের পক্ষে করাটা খুব মুশকিল। এই কারণে ভারত যদি এই ধরনের প্রকল্প নিয়ে আসে, তাহলে কোম্পানিগুলো সে যেমন ট্যারিফ কমাতে কমাতে কেমন চলে আসবে, যে সেই কি বলে আনলিমিটেড ফ্রি, যেমন এখন মোবাইলে 7-8খানা কোম্পানি থেকে এখন 4টে বা 3টে কোম্পানিতে দাঁড়িয়েছে, ঠিক সেরকম একটা সিচুয়েশন হয়ে যাবে এবং ইন্স্যুরেন্স তখন একটা সমস্যায় পড়তে পারে। সেই জন্য IRDA এগুলোকে সহজে মঞ্জুরি দেয় না। কিন্তু অন্য দেশে কি হয়, অন্য দেশে কোম্পানি নিজের ইচ্ছা মতন পলিসি প্রোগ্রাম নিয়ে আসে, তাকে দেখে আরেকটা কোম্পানি, তাকে দেখে আরেকটা কোম্পানি, ইন্স্যুরেন্সের এত বেশি মানে রেট কমে যায় যে লোকে বেশি করে ইন্স্যুরেন্স করে, বলে না কিনতে ঘট গেই হ্যাঁ মুনাফে বাড় গয়ে হ্যাঁ, তো এখানে সেটা করতে পারে না। তারপরে হচ্ছে আর একটু আমি দেখে নিচ্ছি, শর্টার ডিউরেশন অব্দি ঠিক আছে। এবার যেমন ধরুন করোনা নিয়ে ইন্স্যুরেন্স, আমরা করোনা বা কোভিড ইন্স্যুরেন্সটাকে হেলথ ইন্স্যুরেন্সের মধ্যে আনি, কিন্তু ব্রিটেন, সিঙ্গাপুর এই সমস্ত দেশে মোটামুটি মানে ওদের তো যেহেতু ডিসেন্ট্রালাইজড, ওরা নিজেদের মতন প্রকল্প নিয়ে আসলো এবং সরকার থেকে অনুমোদন নিয়েছে যে করোনা ইন্স্যুরেন্সটাকে অ্যাক্সিডেন্টাল ইন্স্যুরেন্সের মধ্যে নেবে, কিন্তু আমরা হেলথ ইন্স্যুরেন্সের মধ্যে নিই। হেলথ ইন্স্যুরেন্স, লাইফ ইন্স্যুরেন্স দুটোর মধ্যে বেশ পার্থক্য রয়েছে, অ্যাজ ওয়েল অ্যাজ অ্যাক্সিডেন্টাল ইন্স্যুরেন্সের মধ্যেও পার্থক্য রয়েছে। তারপরে হচ্ছে এখন অবধি প্রচুর FDI ভারতে এসছে এবং ভবিষ্যতেও আসবে। ভারতে ইন্স্যুরেন্সের ক্ষেত্রে FDI লিমিট হচ্ছে 74%। 74% বিদেশি বিনিয়োগকারী সংস্থা রাখতে পারে। তাহলে এইরকম ক্ষেত্রে কি করতে হবে? যেমন ধরুন আমাদের বর্তমানে ইন্স্যুরেন্স কোম্পানিকে লাইসেন্স পেতে গেলে 100 কোটি টাকা পেড আপ ক্যাপিটাল দেখাতে হয়, আর IRDA এর নিয়ম অনুসারে পেড আপ ক্যাপিটাল 100 কোটি টাকা থাকলেই যে হবে তা নয়, তার সঙ্গে মিনিমাম 1.5% ইনসলভেন্সি থ্রেশহোল্ড রাখতে হবে। ইনসলভেন্সি মানে কি? ধরুন আমি 1 কোটি টাকার ইন্স্যুরেন্স জনগণের কাছে করালাম, ঠিক আছে, জনগণ আমাকে প্রিমিয়াম দিচ্ছে 1 কোটি টাকার ইন্স্যুরেন্স, এবার আমাকে মিনিমাম 1.5 কোটি টাকা রাখতে হবে। যদি বা কোনো কারণে এরকম হয় যে জনগণ যতজন ইন্স্যুরেন্স করেছে সবারই কিছু সমস্যা হয়েছে, সবাই ক্লেম করেছে, তাহলে সেক্ষেত্রে আমাকে ওইটা দিতে হবে। কিন্তু অধিকাংশ আমাদের কোম্পানি যেগুলো রয়েছে তারা ইনসলভেন্সি ওই থ্রেশহোল্ডটা রাখতে পারে না, রাখে না। আচ্ছা, তাহলে এই রকম পরিস্থিতিতে কি করা যাবে? কমপক্ষে দেখুন আমাদের হিসাবে
থ্রেশহোল্ড তো 1.5% মানে 1.5% বানাতেই হবে, এবং সবাই যাতে যথাযথ মেনে চলে সেই অবস্থা নিতে হবে, প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে ইনসলভেন্সি প্রসিডিংস এর পরেও 100 কোটি টাকা যেটা মিনিমাম এন্ট্রি রয়েছে কোম্পানির পেড আপ ক্যাপিটাল, সেটাকে কমপক্ষে 150 কোটি টাকা, মানে সরি 150 না, কমপক্ষে 500 বা 1000 কোটি টাকা করতে হবে। কেন কি এখন করোনা পরবর্তী সময়ে যেভাবে যে পরিমাণ ক্যাশের ফ্লোতে টান পড়েছে, সেই পরিমাণ ক্যাশের ফ্লো যেহেতু কোম্পানিগুলো যদি না পায়, তাহলে কোম্পানিগুলো সাস্টেন করতে পারবে না, অর্থাৎ কোম্পানি ভেঙে পড়বে বা কোম্পানি দেউলিয়া হয়ে যাবে। তাহলে সেখানে 500 কোটি টাকা মিনিমাম থ্রেশহোল্ড করতে হবে। আচ্ছা, তারপরে এই যেমন ধরুন কোম্পানি যখন টাকা তুলতে চায় আইপিও ইস্যু করে, তখন সেই আইপিওর প্রসিডিওর মানে মানে কি বলে পারমিশন হিসাব করতে করতে 6 মাস পেরিয়ে যায়। তাহলে 6 মাস পেরিয়ে যাচ্ছে কোম্পানির টাকা তোলার অনুমতি নিতে, আইআরডি এর কাছ থেকে নতুন প্ল্যান অনুমোদন করাতে হচ্ছে, তা নাহলে নতুন প্ল্যান নেওয়া যাচ্ছে না। এর ফলে কি মার্কেটে কম্পিটিটিভনেস নেই, আর কম্পিটিটিভনেস না থাকার ফলে সরকারি ইন্স্যুরেন্স কোম্পানিগুলো খুব বাড়ছে। আমি তাতে ক্ষতি নেই, সরকারি ইন্স্যুরেন্স বাড়লে সরকারের কাছে ট্যাক্স বা প্রিমিয়াম যাবে এবং সে টাকাটা আমার বা আপনার কাছেই ঘুরে আসবে, খুব ভালো কথা। কিন্তু ইন্স্যুরেন্স সেক্টরটা রিফর্ম হবে না, ইন্স্যুরেন্সের পেনিট্রেশন খুব কম থেকে যাবে, ইন্স্যুরেন্সটা যেভাবে অর্থনীতিতে হেল্প করতে পারে সেই জায়গাটা করতে পারবে না। আচ্ছা, এদিকে রিস্ক হবে না, হ্যাঁ রিস্ক হবে। রিস্ক কোথায় নেই? ইন্স্যুরেন্স মানেই তো রিস্ক বিজনেস, ব্যাংকিং বিজনেস, ইন্স্যুরেন্স বিজনেস সবসময় রিস্ক থাকবেই থাকবে, লোক মারা যেতে পারে। এমনকি আপনি যদি দেখেন যে লাইফ ইন্স্যুরেন্স কর্পোরেশন অফ ইন্ডিয়া, আমাদের ভারতবর্ষের যে কজনের ইন্স্যুরেন্স আছে সবারই মোটামুটি লাইফে মানে এলআইসিতে তো আছেই আছে, অন্য যেখানে থাকতেও পারে। তো সেই এলআইসিতে যতজন বছরে ইন্স্যুরেন্স করে তার যদি 10% মারা যায়, ইন্স্যুরেন্স কোম্পানি বন্ধ হয়ে যাবে, ইন্স্যুরেন্স কোম্পানি আর টিকবে না। কিন্তু 10% মারা যায় না, প্রিমিয়াম দেয়, যে কয়েকজন মারা যায় মোটামুটি সামনে নেয়। এই হচ্ছে কনসেপ্ট। তো সুতরাং আমাদের ইন্স্যুরেন্স সেক্টরকে আরো বেশি রোবাস্ট, আরো বেশি হতে হবে, তাহলে এগুলো করতে হবে। তারপরে হচ্ছে, এবং এগুলো করলে বিদেশি বিনিয়োগ আরো ইন্স্যুরেন্স আসবে, শুধু 74% করলে হবে না। এবার ধরুন আমি একটা বিদেশি কোম্পানি, আমি 74% মানে টাকা ইনভেস্ট করে আমি 74% মালিক হয়ে গেলাম, কিন্তু চাই যখন আমি ওই পলিসি ইন্স্যুরেন্স ইস্যু করতে যাবো, সঙ্গে সঙ্গে আমাকে কোম্পানির মানে সরকারের অনুমোদন নিতে হবে। যদিও জিনিসটা আমার হিসাবে ঠিকই লাগছে, কিন্তু এটা বিজনেসের পার্সপেক্টিভে ভালো নয়। তারপরে হচ্ছে আরেকটা ইন্স্যুরেন্সের যেগুলো ম্যাল প্র্যাকটিস টাইপের জিনিস আছে, ইন্স্যুরেন্সের ম্যাল প্র্যাকটিস টাইপের জিনিস কি আছে? যেমন ধরুন আপনি যেই একটি ব্যাংকে অ্যাকাউন্ট খুলতে যাবেন, ব্যাংক সঙ্গে সঙ্গে আপনাকে বাধ্যতামূলকভাবে ইন্স্যুরেন্স করিয়ে দেবে, বলবে যে ইন্স্যুরেন্স না করলে হয় না। কিন্তু ভালো করে জানুন, আইআরডি এর নিয়ম হচ্ছে ইন্স্যুরেন্স ইজ এ ম্যাটার অফ সলিসিটেশন, মানে আপনি যদি চান তবেই আপনাকে ইন্স্যুরেন্স করানো হবে, জোর করে নিতেই হবে নাহলে হবে না, এই জিনিসটা ভারতবর্ষে এখন নিয়ম নেই। আমেরিকায় আছে, আপনি আমেরিকায় যখন বাড়ি কিনবেন আপনাকে হোম ইন্স্যুরেন্স না করলে বাড়িতে পজিশন দেওয়া হবে না, আপনি পাবেনই না, হোম ইন্স্যুরেন্স করতেই হবে। তাহলে ভারতের কাছে সেটা নয়। এবার আপনি ব্যাংক অ্যাকাউন্ট খুলতে যান, জোর করে ইন্স্যুরেন্স চাপিয়ে দেবে আপনার উপরে। তারপর আপনি, আমার একজন চেনা আছেন যিনি একটি ব্যাংক থেকে লোন নিয়েছিলেন, এবার তাকে জিজ্ঞেস করলেন আপনি লোন তো নিয়েছেন ঠিক আছে, যদি আপনি মারা যান তাহলে আপনার কে শোধ করবে? তখন কিছু বলতে পারছে না, দিয়ে তাহলে কি হবে না, আপনাকে তাহলে ওই লোনের উপর ইন্স্যুরেন্স নিতে হবে। সে 5 লক্ষ টাকা লোন করেছিল ব্যাংক থেকে, 3% হিসাবে বোধ হয় 15,000 আর প্রসেসিং মিলে 1,000 কি 16,000 টাকা তার কেটে নিয়ে তাকে, সে যখন পেলো 5 লাখ টাকা পেলো না লোন, সে পেলো 4,84,000 টাকা, যেহেতু 16,000 টাকা কেটে নিয়েছে। পরে তাকে বলেছে না, আপনাকে 16,000 টাকা ফেরত দেওয়া হবে যদি আপনি পুরো টাকাটা লোন শোধ করে দিতে পারেন। এটা এইসব কথায় বিশ্বাস করবেন না, কারণ কি যা নিয়ম টার্ম অ্যান্ড কন্ডিশন আছে, খুবই কম চান্সেস আছে সে আরো 16,000 টাকা ফেরত পাবে। তাহলে এই যে ইন্স্যুরেন্সটা ব্যাংকটা জোর করে দিচ্ছে। তারপরে যখন আপনি গাড়ি কিনবেন, আমি একটা জায়গায় গাড়ির শোরুমে কাজ করতাম এককালে সেলসম্যান হিসেবে। তো গাড়ির শোরুমের সেলসম্যান বা ওই গাড়ি কোম্পানি কি করতো, সবসময় চেষ্টা করতো ওই ইন্স্যুরেন্স তো গাড়ি যে কিনবে তাকে করতেই হবে, সে শোরুম থেকে করাতে পারে অ্যাজ ওয়েল অ্যাজ বাইরে থেকে করাতে পারে। তো শোরুম থেকে করালে কি হয়, শোরুম কমিশন খাবে। আবার ব্যাংক আবার কি করবে, ব্যাংক যখন লোন দেবে আপনাকে, কার ইন্স্যুরেন্স মানে কার লোন দেবে, তার সঙ্গে ইন্স্যুরেন্সের একটা প্রিমিয়াম চাপিয়ে দেবে, এটাকে বলে অ্যাটাচড প্রোডাক্ট বা মিস সেল, MISACLL সেল। এই মিস সেল বা অ্যাটাচড প্রোডাক্ট দেওয়ার জন্য বিদেশের বিভিন্ন ব্যাংকগুলোর উপরে বা গাড়ি কোম্পানি কিছু বলার থাকে না, কারণ গাড়ি বিক্রি হচ্ছে না, ওর তো ইন্স্যুরেন্স কিছু নেই। তো এইগুলো বিদেশি ব্যাংকগুলোর উপরে খুব করে ফাইন করা হয়েছিল। আমাদের ভারতে সেটা হয় না। কেন হয় না? তার কারণ আমাদের ভারতবর্ষে ব্যাংকও সরকারি, ইন্স্যুরেন্সে প্রিমিয়াম করলে সেটাও সরকারের ইনকাম, কারণ কি অধিকাংশই তো 51%-এর সরকার অধিগৃহীত ব্যাংক। তো সুতরাং সেগুলো সরকারি ইনকাম, সরকার তো কিছু বলবে না, এবং আমিও কিছু বলবো না। কেন? তার কারণ ওই টাকাটাই আমার মানে ওই কি বলে টিকা হিসেবে আসছে, আর বড় লোকে যাচ্ছে আমার আর কি। কিন্তু এর ফলে ইন্স্যুরেন্স সেক্টরটা গ্রো করছে না। ইন্স্যুরেন্স সেক্টরটার উপরে এরকম হাই রেট চাপানো হচ্ছে কাস্টমারের উপরে, যার ফলে মানুষ আর ওই 1 বছর ইন্স্যুরেন্স করানোর পর 2য় বছর ইন্স্যুরেন্স করাচ্ছে না, ওই বিনা ইন্স্যুরেন্সে গাড়ি নিয়ে বাইক নিয়ে ঘুরে বেড়ায়। মাঝে মাঝে পুলিশ ধরছে, তাদের 1,000 টাকা ফাইন করছে বা 500 টাকা ফাইন করছে, এরকম করছে। কিন্তু ইন্স্যুরেন্স সেক্টর গ্রো না করার অনেকগুলো এরকম ম্যাল প্র্যাকটিস আছে। আপনি লোন নিচ্ছেন, তার উপরেও ইন্স্যুরেন্স করাবে আপনাকে, এরকম অবস্থা। তাহলে বোঝা যাচ্ছে এবার কোম্পানিগুলো, ইন্স্যুরেন্স কোম্পানির উপর নিয়ম হচ্ছে যে তারা কখনোই কোনো
মানে ইন্স্যুরেন্স কোম্পানি ছাড়া অন্য কোম্পানিকে কিনতে পারবে না, মার্জ করতে পারবে না। ফর এক্সাম্পল, আমি ধরুন একটা সফটওয়্যার কোম্পানিকে মার্জ করতে চাই, আমি একটা ইন্স্যুরেন্স কোম্পানি আছে, আমি একটা সফটওয়্যার কোম্পানিকে মার্জ করতে চাই। যদি আমি সফটওয়্যার কোম্পানিকে মার্জ করি, তাহলে সফটওয়্যার যে প্রোডাক্টগুলো তৈরি হবে, তাদের যে ডিটেলস, ডেটা, অ্যানালিসিস, সেগুলো আমি আমার ইন্স্যুরেন্স বিজনেসে লাগাতে পারবো। তাহলে ইন্স্যুরেন্স বিজনেসটা আরও গ্রো করবে। আবার এটাও একটা ভয়ের কারণ আছে, যদি আমি অন্য কোম্পানি কিনি এবং সেই কোম্পানি লস হয়, তখন আমাকে ইন্স্যুরেন্স থেকে টাকা দিতে হবে। তাহলে দুদিকেই কিন্তু রিস্ক থাকছে। আর যদি সেই কোম্পানি, যেহেতু আমি মার্জ করতে পারছি না, তাহলে আমি সেই হিসাবে প্রোডাক্ট মানে তৈরি করতে পারছি না, মার্কেটে আনতে পারছি না। তাহলে এই হিসাবে আমার মতে যে কয়েকটা রিফর্ম দরকার আছে, যে মিনিমাম 100 কোটি টাকা থ্রেশহোল্ডের জায়গায় 500 বা 1000 কোটি টাকা থ্রেশহোল্ড করা হোক কোম্পানির ক্ষেত্রে, যাদের ডিপ পকেট আছে। কারণ কি, ইন্স্যুরেন্স ব্যবসা শুরু হলেই না প্রথমে লাভ হয় না। 4 থেকে 5 বছর ধরুন অফিস তৈরি করা, সেল করা, এই সমস্ত করতে করতে হিউজ টাকা লাগে, বা ক্লেম সেটেলমেন্ট, হিউজ ক্যাপিটাল ফ্লো দরকার। তো সেই হিসাবে কমপক্ষে 500 কোটি টাকা মিনিমাম করার দরকার। দ্বিতীয়ত হচ্ছে, সরকার যে প্রোডাক্ট অ্যাপ্রুভ না করলে প্রোডাক্ট অ্যাপ্রুভ হচ্ছে না, বা 6 মাস 7 মাস কত মাস লাগছে ঠিক নেই, সেই জিনিসটাকে দূর করতে হবে। তৃতীয় পয়েন্ট যেটা করতে হবে সেটা হচ্ছে, বেসরকারি কোম্পানিগুলোকে আরও সুবিধা দিতে হবে যেন তারা নিজে প্রোডাক্ট আনতে পারে। 4 নম্বর হচ্ছে, এফডিআই বাড়ালেই হবে না, তার সঙ্গে যথাযথ মানে কোম্পানি মার্জারের ক্ষেত্রে যারা যেন অন্য জায়গায় ইনভেস্ট করতে পারে। তবে অবশ্যই আমি বলবো, ইন্স্যুরেন্স কোম্পানি যারা বানাবে তারা কিন্তু রিয়েল এস্টেটে না করাই ভালো, কারণ রিয়েল এস্টেটের কখনো ওঠে কখনো নামে, সেই হিসাবে ইন্স্যুরেন্স কোম্পানিটা ঠিক না। আর একটা হচ্ছে রি ইন্স্যুরেন্স। যেমন ধরুন এলআইসি সবার ইন্স্যুরেন্স করে, কিন্তু 10% লোক যদি মরে যায়, এলআইসি ফেল করে যাবে। তাহলে এলআইসির ইন্স্যুরেন্স কোথায় হবে? সেটাকে বলে রি ইন্স্যুরেন্স। তো রি ইন্স্যুরেন্সের বিষয়ে জেনারেল ইন্স্যুরেন্স, জিআইসি, তারপরে RE 2000 সাল থেকে চলছে। তো জেনারেল ইন্স্যুরেন্স কোম্পানি RE হিসাবে যেটা ইন্স্যুরেন্স চালাচ্ছে, সেটা ভারতে একমাত্র রি ইন্স্যুরার। আর আমাদের অন্য কোম্পানিগুলো বিদেশি কোম্পানির উপরে মানে কি বলে ভরসা করতে বাধ্য হয় রি ইন্স্যুরেন্সের কারণে। রি ইন্স্যুরেন্স আমাদের ভারতবর্ষে আর কোনো কোম্পানি করে না। রি ইন্স্যুরেন্স মানে কিন্তু যারা ইন্স্যুরেন্স করছে, মানে এলআইসি হতে পারে, বাজাজ হতে পারে, টাটা AIG হতে পারে, তাদের ইন্স্যুরেন্সটা আরেকটা কোম্পানির কাছে করে। বাই চান্স কোনো কারণে 10% লোক মরে যায়, 10% গাড়ি অ্যাক্সিডেন্ট হয়ে যায়, তাহলে সেই কোম্পানি আর সামলাতে পারবে না। তার মানে এটা কিন্তু একটা মহা সমস্যা। আমাদের 10% লোক মরে না বা গাড়ি অ্যাক্সিডেন্ট হয় না বলে আমরা বেঁচে যাচ্ছি। যদি হতো কোম্পানি সব তালা লেগে যেত এতদিনে। তাহলে সেই হিসাবে আমার মতে রি ইন্স্যুরেন্সের বিজনেসটা করা উচিত। এবার 2017 সালে লাস্ট এটা রি ইন্স্যুরেন্সের বিজনেস শুরু করা হয়েছিল, এবং 2014 সালেও একজনকে লাইসেন্স দেওয়া হয়েছিল, কিন্তু সে আর 3 বছরের মধ্যে 14 থেকে 17 মধ্যে কাজ শুরু করতে পারেনি, সে লাইসেন্স ফেরত দিয়ে দিয়েছে। নাম ছিল ITI RE। আর 2017 সালে একটা জার্মান কোম্পানিকে লাইসেন্স দেওয়া হয়েছে, এবার সে এখনো কাজ শুরু করেনি, হয়তো করবে বা কিছু। তো মোট কথা, আমাদের রি ইন্স্যুরেন্সের অবস্থাও কিন্তু দেশে খুব খারাপ। সুতরাং রি ইন্স্যুরেন্সটা বাড়াতে হবে। কারণ কি, LIC-কে কে বাঁচাবে? ঠিক আছে, যেমন আমার সেই চেনা ব্যক্তি 5 লক্ষ টাকা লোন নিয়ে মরে গেলে কি হবে, সেই যেমন ব্যাংক চিন্তা করছে, তাহলে ওইরকমভাবে 10% লোক মরে গেলে ব্যাংকের কি হবে? ব্যাংকে কে বাঁচাবে? তবে হ্যাঁ, ওই ব্যাংকের কিছু এরকম সুবিধা আছে, যারা ওই জোর করে অ্যাটাচ প্রোডাক্ট বিক্রি করে, সরকারি বেসরকারি সব ব্যাংক করে। হ্যাঁ, আপনার কাছে কিছু সই করিয়ে নেবে, সই করার আগে ভালো করে দেখবেন, ওরা ওই সমস্ত করে করে। তো যাই হোক, আমার এতটুকুই বলার ছিল। বাকি আপনার কোনো বক্তব্য যুক্তি থাকলে আপনি নিশ্চয়ই কমেন্টের মাধ্যমে জানাতে পারেন, এবং আমরা এটার একটা PDF বানাবো। তৈরি হয়ে গেলে আমরা আমাদের যেটা গ্রুপ আছে, মোটামুটি UPSC স্টুডেন্ট যারা আমাদের কাছে ফিস দিয়ে পড়েন না, কিন্তু UPSC স্টুডেন্ট করে, সেই গ্রুপে আমরা পোস্ট করে দেবো। আপনি চাইলে সেই গ্রুপে জয়েন করতে পারেন। সেই গ্রুপের লিঙ্কটা আমি আমার এই ভিডিও নিচে ডেসক্রিপশনে দিয়ে দেবো। দেখার জন্য ধন্যবাদ। নমস্কার।